এই শীতের রাতের কুকুরগুলো জ্বালিয়ে খেলো না। রাস্তার ধারে আর শুতে দেব না এদের। একরকম বিরক্ত হয়েই জগা উঠে পড়ে। ঠিক করে কিছু দূর হেঁটে গিয়ে কোনো দোকানের রক যদি ফাঁকা পায় তবে সেখানেই ঘুমাবে। এত ঠান্ডায় তার উপরে ক্লান্ত শরীর আর বইতে পারছে না সে। এমন সময় এক প্রবল ধাক্কার শব্দে সে রীতিমতো চমকে উঠে পিছনে ফিরল। দেখল যে জায়গায় সে শুয়েছিল সেইখানেই একটা গাড়ি এসে রেলিংটায় ধাক্কা দিয়ে তুবড়ে গিয়েছে। ছুটে গিয়ে গাড়ির মধ্যে উকি মারতেই তার নজরে পড়ল গাড়ির চালক স্টিয়ারিং হাতে মাথা গুজে পড়ে আছে। মাথা ফেটে গল গল করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। এমন সময় জগার খেয়াল পড়ল আশেপাশে তো কোনো কুকুর নেই। তাহলে এতক্ষণ যাদের ডাক সে শুনছিল তারা কি সব পালালো? হঠাৎই জগার মনে পড়ল আগের বছর ঠিক এই দিনেই বড়দিনের পার্টি করে ফেরা একটা গাড়ি ফুটপাতে শুয়ে থাকা লালিকে চাপা দিয়ে চলে যায়। আজ 1 বছর পর কি সেই লালি তাকে বাঁচাতে এসেছিল? গল্প রচনায় ইপ্সিতা মল্লিক, গল্প পাঠে আমি অয়ন। শুরু হচ্ছে আমাদের পরবর্তী নিবেদন দীপ্তেন্দু ঘোষের কাহিনী অবলম্বনে আশ্রয়। ছাড় 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 ছাড়। অন্যান্য দিনের মতো ঘুম থেকে উঠে দাঁত টাত মেজে এক গ্লাস হেলথ ড্রিঙ্ক খেয়ে পড়ার ঘরে ঢুকে পড়েছিল রাজদীপ। দেয়ালের র্যাক থেকে অফিসের ফাইলগুলো নিতে গিয়েই ঘটল বিপত্তি। ফাইলগুলোর আড়ালে মাকড়সার জালটা দেখতে পেল সে। তাড়াতাড়ি ঘরের কোণ থেকে ঝুলঝাড়ুটা তুলে নিয়ে এসে পরিষ্কার করে ফেলছিল জায়গাটা। ঠিক তখনই দেখতে পেয়েছিল সে মাকড়সাটাকে। আকারে একটা বেশ বড় সাইজের কালো আঙুরের মতো। আতকে উঠে ফুল ঝাড়ুটা দিয়ে ওটাকে মারার চেষ্টা করতেই নিমেষের মধ্যেই ওটা লুকিয়ে পড়ল ফাইলের র্যাকের আড়ালে। রাজদীপও নাছোড়বান্দা র্যাক থেকে একটার পর একটা ফাইল নামিয়ে খুঁজতে লাগলো মাকড়সাটাকে। খুব বেশিক্ষণ সময় লাগলো না। সেদিন প্রাণে না মারতে পারলেও এক প্রকার নিশ্চিত আশ্রয়হীন করে ছাড়ল মাকড়সাটাকে। র্যাকটাকে পরিষ্কার করে যখন একটু দম নিচ্ছিল রাজদীপ, তখন কিন্তু ভালো করে তাকালেই দেখতে পেত দেওয়ালে লাগানো ছবিটার পেছন থেকে সেও নির্নিমেষভাবে তাকেই লক্ষ্য করছিল। পরের দিন সকালে নিজের পড়ার টেবিলের কোণেই মাকড়সাটাকে দেখতে পেল রাজদীপ। মোটা ডিকশনারিটার উপরে বসে সেও তার দিকেই তাকিয়ে আছে। হাতের কাছে থাকা একটা বই ওকে লক্ষ্য করে ছুঁড়ে মারতেই সে আবার লুকিয়ে পড়ল ঘরের কোণের ওই অন্ধকারে। এরপর শুরু হয়ে গেল অদ্ভুত এক লুকোচুরি খেলা। কখনো বইয়ের র্যাকে, কখনো বা ঘরের কোণে, আবার কখনো জামা কাপড় রাখার আলনায়। সহ্যের সীমা সেদিন ছাড়িয়েই গেল ওর, যেদিন সকালে ঘুম থেকে উঠেই মশারির ওপরে মাকড়সাটাকে দেখতে পেল রাজদীপ।
সে মশারির ওপর থেকে যেন রাজদীপকেই দেখছে এক নজরে। মশারির মধ্যে থেকে বেরিয়েই ঘরের কোণে রাখা ঝাঁটাটা নিয়ে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু অন্যান্য দিনের মতো আজও শত্রু রাজদীপের চোখের আড়ালে লুকিয়ে পড়েছিল। রাজদীপ বুঝতে পারছিল মাকড়সাটা তার ঘরটাকে নিভৃত আশ্রয় ভেবে নিয়েছে, তাই হাজার তাড়া খেয়েও সে এখান থেকে যেতে নারাজ। অন্য কেউ হলে এই সামান্য বিষয়টাকে হয়তো গুরুত্ব দিত না, কিন্তু ছোটবেলা থেকেই রাজদীপ এসব বিষয়ে একটু ব্যতিক্রম। পশু পাখি পোকামাকড়কে চরম ঘৃণা করেও। ছোটবেলায় কুকুরের লেজে পটকা বেঁধে আগুন দেওয়া, ফড়িংয়ের পাখনা ছিঁড়ে দেওয়া এসব তো ছিলই, কিন্তু একটু বড়বেলায় বাড়ির পোষা বিড়ালকে কুকুরের মুখে ছুঁড়ে ফেলার মধ্যে দিয়েই ওর ভয়ঙ্কর স্বভাবটা প্রকাশ পেয়েছিল। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাজদীপ গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় একাই একটা ঘর ভাড়া নিয়ে থাকে। মাকড়সাটাকে মারতে না পেরে মানসিক শান্তি পাচ্ছিল না সে। সময়ে অসময়ে কাজের মধ্যেও ওর কথায় বারবার মনে পড়ে যাচ্ছিল রাজদীপের। একটা সঠিক সুযোগের অপেক্ষা করছিল, আর সেই সুযোগটা এলো আকস্মিকভাবেই। কয়েকদিন পর দেশের বাড়ি যাবে, তাই মায়ের ফরমায়েশ মতো কয়েকটা কাঁথা সেলাইয়ের সূচ আর সুতো নিয়ে অফিস থেকে ফিরেছিল রাজদীপ। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে লাইটটা জ্বালাতেই বিষয়টা চোখে পড়েছিল ওর। টেবিলে রাখা ওর পার্সোনাল কম্পিউটারের ওপরে জাল ফেলেছে হতচ্ছাড়া। অন্য দিনের মতো রাজদীপকে দেখতে পেয়েও লুকিয়ে পড়ার চেষ্টা না করে টেবিলের জালের ওপরে থেবড়ে বসে থাকতে দেখেছিল ওকে। একটা মাকড়সার এহেন দুঃসাহস রাজদীপের কিন্তু সহ্য হলো না। রাজদীপ ঘরের কোণা থেকে একটা খবরের কাগজ তুলে নিয়ে সেটাকে গুটিয়ে সজোরে বসিয়ে দিল মাকড়সাটার ওপরে। অদ্ভুত রকমের একটা শব্দ করে টেবিলের ওপরেই উল্টে পড়েছিল ওটা। শরীর থেকে দু তিনটে পা বিচ্ছিন্ন হয়ে ঝুলছিল। এতেও কিন্তু রাজদীপের রাগ কমছিল না। মায়ের জন্য আনা কাঁথা সূচের বাক্স থেকে একটা সূচ বের করে সজোরে বসিয়ে দিয়েছিল মুমূর্ষ মাকড়সাটার পেটের ওপরে। একটা তীব্র যন্ত্রণায় কেঁপে উঠেছিল লোমশ শরীরটা। নিজের শরীরটাকে সূচের থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করছিল সে। খানিকটা নীলচে রস বেরিয়ে এসে নোংরা করছিল টেবিলটাকে। রাজদীপ কিন্তু বেশ মজা পাচ্ছিল। সে আরো দুটো সূচ সজোরে ঢুকিয়ে দিল শরীরটার মধ্যে। প্রতিটা সূচ ঢোকানোর সাথে সাথেই মাকড়সাটা শরীরটাকে মুক্ত করার জন্যে লাফিয়ে লাফিয়ে উঠছিল, আর ভীষণ যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠছিল তার দেহটা। ঠিক তখনই তার শরীর থেকে বেরিয়ে আসা থ্যাতলানো ডিমগুলোকে লক্ষ্য করেছিল রাজদীপ। রাগের বশে খবরের কাগজটা কুড়িয়ে নিয়ে পাগলের মতো মাকড়সাটা শরীরের ওপরে আঘাত করে চলেছিল সে। কিছুক্ষণ পর ধীরে ধীরে শরীরটা প্রায় নিষ্প্রাণ হয়ে গেল। তবুও বিক্ষিপ্ত পাগুলো মাঝে মাঝেই কেঁপে উঠছিল। সেদিকেই তাকিয়েছিল রাজদীপ। ভাঙা ঝাঁটার কাঠিটা দিয়ে সে দুবার খুঁচিয়ে দিল টেবিলের ওপরের শরীরটাকে। একটু পরেই ও বুঝতে পারল ওটা নিষ্প্রাণ। এতক্ষণে তার বুকের মধ্যে একটা আনন্দ অনুভব করল সে। একটা ক্রূর হাসি খেলে গেল তার মুখে। ঝাঁটার কাঠিটা দিয়ে অন্য একটা খবরের কাগজের ওপর মৃত মাকড়সার শরীরটাকে তুলে নিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিল রাজদীপ। আজ অন্তত একটু সুস্থিরভাবে কাজটা করতে পারবে সে।
একটা কাপড় ফিনাইল জলে ভিজিয়ে এনে ভালো করে টেবিলটাকে সাফ করে ফেলল সে। বাইরে থেকে খাবার সে নিয়েই ফিরেছে। এবার একটু ভালো করে স্নান করার ইচ্ছা হচ্ছিল তার। বাইরের জামা প্যান্ট ছেড়ে একটা তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল সে। বাথরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়াতেই প্রথম বিষয়টা অনুভব করল রাজদীপ। কেউ যেন ওর উপরে লক্ষ্য রাখছে। ঘুরে দাঁড়াতেই কাউকে কোথাও দেখতে পেল না ও। এই বাড়ির দোতলায় দুটো রুম নিয়ে সে একাই থাকে। তাহলে রাজদীপ বেশ বুঝতে পারছে তার শরীরে বিশ্রামের প্রয়োজন। তাই দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ল সে। মাঝরাতে অদ্ভুত একটা অনুভূতিতে ঘুমটা ভেঙে গেল রাজদীপের। গরমে হাঁসফাঁস করছিল সে। বুঝতেই পারছে মাথার উপরে ফ্যান ঘোরা বন্ধ, কিন্তু এত গরম আর তাছাড়া একটা অদ্ভুত গন্ধ ওকে পাগল করে দিচ্ছিল। কোনো রকমে বাহাতটা মশারির বাইরে বাড়িয়ে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে নিতে চাইল ও, কিন্তু পরক্ষণেই একটা তীব্র চিৎকার করে হাতটা টেনে মশারির মধ্যে ঢুকিয়ে নিল। এতক্ষণে বালিশের পাশে রাখা মোবাইলটার কথা মনে পড়ল ওর। বাম হাতের তীব্র জ্বলুনি অগ্রাহ্য করে বালিশের পাশ থেকে মোবাইলটা তুলে নিয়ে কোনো রকমে টর্চটা জ্বালাতেই তীব্র চিৎকার করে উঠল। বিস্ফারিত নেত্রে রাজদীপ চিৎকার করেই চলেছে, কারণ টর্চের মৃদু আলোয় ও দেখতে পাচ্ছে মশারির চারপাশে ঠিক ঠিক করছে অসংখ্য মাকড়সা। আটটা সরু সরু পানি ওগুলো মশারির ভিতর ঢুকে আসার চেষ্টা করছিল, কিন্তু মশারির সূক্ষ্ম নেটের জন্য ভেতরে ঢুকতে পারছিল না। হঠাৎ একটা জিনিস দেখতে পেয়ে রাজদীপ অবাক হয়ে গেল। একটু দূরে কম্পিউটার টেবিলের ওপরে বসে আছে একটা বেশ বড় আকারের মাকড়সা। সাইজে সেটা একটা হাতের চেটোর সমান হবে। অদ্ভুত ভঙ্গিতে সেটা তাকিয়েছিল ওরই দিকে। ঠিক তখনই বাহাতে আবার তীব্র জ্বলুনি অনুভব করল সে। টর্চের আলোয় ভালো করে হাতটা দেখতেই ক্ষতটা নজরে পড়ল তার। হাতের কবজির ঠিক নিচেই দুটো ছোট ছোট কামড়ানোর দাগ। জায়গাটা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে মাথার উপর ফ্যানটা ঘুরতে শুরু করলো। সাহসে ভর করে কোনো রকমে হাত বাড়িয়ে লাইটের সুইচটা টিপে দিতেই মুহূর্তের মধ্যে সারা ঘর আলোয় ভরে গেল। অবাক হয়ে চারিদিকে দেখছিল রাজদীপ। আলো জ্বালানোর সাথে সাথেই সমস্ত ঘর যেন স্বাভাবিক হয়ে গেছে। এতটাই স্বাভাবিক যে ঘরের মধ্যে সে ছাড়া যে আর অন্য কোনো জীবিত প্রাণী আছে সেটা বিশ্বাসই করা যাবে না। এবার লাইট জেলে রেখেই খাটের উপরে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল সে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন বেশ বেলা হয়ে গেছে। উঠে বসতে গিয়ে বা হাতের যন্ত্রণা টের পেল রাজদীপ। হাতের দিকে তাকাতেই দেখতে পেল জায়গাটা বেশ ফুলেছে। দংশনের জায়গাটা নীলচে হয়ে গেছে। আজকেই যেভাবে হোক ডাক্তার দেখাতে হবে মনে মনে ঠিক করে ফেলল সে। এরপর তাড়াতাড়ি রেডি হয়ে নিজের কাজে বেরিয়ে পড়ল। বিকালে অফিস থেকে বেরিয়ে ডাক্তার দেখিয়ে যখন নিজের ঘরে ফিরে এলো, রাজদীপ তখন বেশ পরিশ্রান্ত। শারীরিক ক্লান্তির চেয়েও যে বিষয়টা তাকে বেশি কষ্ট দিচ্ছিল সেটা হলো বাম হাতটা। বাম হাতটা যে ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে তার, সে কথা ডাক্তারকেও খুলে বলেছে ও। ডাক্তার তো দেখেই বললেন কোনো বিষাক্ত প্রাণীর কামড় থেকেই এটা নাকি হয়েছে। সেরে ওঠার জন্য প্রয়োজনীয় ওষুধও তিনি দিয়েছেন। নিজের ঘরের দরজার তালা খুলে
ভেতরে পা দিতেই ভয়ে সিটিয়ে গেল রাজদীপ। যে ঘরটাকে ও আজ সকালেই পরিষ্কার দেখে গেছে, কোন জাদুকরের সংস্পর্শে এসে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই ঘরটা মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে। কিছুক্ষণ ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইল সে। এরপর সাহসে ভর করে দরজার সামনের পুরু মাকড়সার জাল ছিঁড়ে ফেলে ঘরের মধ্যে ঢুকে পড়ল রাজদীপ। কলকাতার বুকে এই ঘরটা ছাড়া তার আর কোনো আশ্রয় নেই, তাই এক প্রকার মরিয়া হয়ে হাতের যন্ত্রণা অস্বীকার করে ঘরের মধ্যে ঢুকতেই হলো রাজদীপকে। বেশ কিছুক্ষণের মধ্যেই ঘরটাকে বেশ পরিষ্কার করে ফেলল ও। আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই কাল সকালেই বাড়ি যাওয়ার বাস ধরবে ও। স্নান করে পরে খাবে এই ভেবে বিছানার ওপর আধশোয়া হয়ে টিভিতে একটা হিন্দি মুভি দেখছিল রাজদীপ। কখন যেন ঘুমের তন্দ্রা এসে গেছে, সে নিজেও টের পায়নি। হঠাৎ একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার। তাড়াতাড়ি করে উঠে বসতে গিয়েই অস্বস্তির কারণটা বুঝতে পেরে একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল সে। পাগলের মতো ছটফট করছিল সে। নিজের দুটো হাতকে কিছুতেই ছাড়িয়ে নিতে পারছিল না। কিসে যেন তার হাত দুটো আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। কিছুতেই সেই বাঁধন থেকে সে তার শরীরকে মুক্ত করতে পারছে না। ভালো করে খেয়াল করতে সে বুঝতে পারল তার দুটো হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে মাকড়সার জাল, এবং সেই দুর্ভেদ্য জাল থেকে কিছুতেই তার হাত এবং শরীরকে সে ছাড়াতে পারছে না। ঠিক তখনই শরীরের নিচ থেকে একটা তীব্র যন্ত্রণা অনুভব করে কোকিয়ে উঠল ও। মাথাটা একটু তুলে পায়ের দিকে তাকাতেই ভয়ে বুকে রক্ত জমাট বেঁধে যাওয়ার উপক্রম হলো রাজদীপের। তার বাঁ পায়ের উরুর উপর দুটো লোমশ দাঁড়া দিয়ে দংশনের পর দংশন করে চলেছে মাকড়সাটা। এবার উড়ুবে ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছে সে। এখন তার আকার আরো বেড়েছে। আকারে এখন সেটা একটা ছোট থালার মতো। লোমশ আটটা পা দিয়ে খুব দ্রুত সেটা উঠে আসছে তার বুকের উপর। নিজেকে এখন ঠিক কালকের মাকড়সাটার মতো মনে হচ্ছিল রাজদীপের। সেও তো ঠিক এভাবেই একটার পর একটা সূচ দিয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল তার শরীরটাকে। আজ ঠিক সেভাবেই মাকড়সাটা তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করতে করতে ওপরের দিকে উঠে আসছিল। ধীরে ধীরে মাকড়সাটা উঠে এলো বুকের উপর। এবার স্পষ্ট তার লাল চুনির মতো চোখ দুটোকে দেখতে পাচ্ছিল রাজদীপ। ভয়ে ঘেন্নায় চিৎকারের পর চিৎকার করছিল সে। হঠাৎ মাকড়সাটা তার সামনের দাঁড়া দুটোকে তুলে সজোরে বসিয়ে দিল ওর জিভের ওপর। তীব্র একটা যন্ত্রণায় বেঁকে গেল রাজদীপের সমগ্র শরীরটা। জ্ঞান হারানোর আগে রাজদীপ দেখতে পেল সামনের দাঁড়া দুটোকে দিয়ে প্রায় নীল হয়ে যাওয়া মুখটা ফাঁক করার চেষ্টা করছিল মাকড়সাটা। এতদিনে, হয়তো এতদিনে নিজেকে লুকিয়ে রাখার মতো নিভৃত আশ্রয়ের খোঁজ পেয়েছে সে।
শুরু হচ্ছে আমাদের পরবর্তী গল্প, পিয়ালি বিশ্বাসের কাহিনী অবলম্বনে আতঙ্ক। মালটাকে শেষ করে ফেলতে হবে। অন্ধকারে ধারালো অস্ত্রগুলো চিকচিক করে উঠল, আর তারপর দুটো নিষ্পলক চোখ অসহায় হয়ে গোটা দৃশ্যটি দেখল। শত চেষ্টা সত্ত্বেও সে কিছু করতে পারল না। তার দু চোখ বেয়ে নেমে এলো অশ্রুধারা। নিয়ম করে দুবেলা পুজো হয় মন্দিরে। আশেপাশের 5 গ্রামের লোক আসে এই মন্দিরে। মন্দিরের দেবী নাকি খুব জাগ্রত। মা কালীর মূর্তি প্রতিষ্ঠিত সেখানে। মূর্তির উচ্চতা প্রায় 8 ফুট, নিকষ কালো গায়ের রং, 1 হাত লম্বা লাল টুকটুকে জিভ। এক কথায় দেখলে ভয় লাগে। নিয়ম মতো আজ সন্ধেবেলা সন্ধ্যারতি শুরু হয়েছে। 6 ফুট বাই 6 ফুট ঘরটার মধ্যে পুরোহিত পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করে চলেছে। দরজার কাছে দাঁড়িয়ে তার সহায়ক কাসর ঘণ্টা বাজিয়ে চলেছে একটানা। আর তার পিছনেই ভক্তের দল, হাত জোর করে তারা দাঁড়িয়ে আছে। মাটির প্রদীপ জ্বলছে যত্রতত্র। মায়ের ঘরটাও প্রদীপ দিয়ে আলোকিত করার চেষ্টা হয়েছে। প্রদীপের টিমটিমে আলোয় মায়ের মুখ আরো ভয়ালো দেখাচ্ছে। দুটি চোখ যেন রাগান্বিত। কাউকে এই ভস্ম করল বুঝি। লাল জিহবা আর লাল হাতের তালুগুলো আরো রক্তিম হয়ে উঠেছে। পিছনের দেওয়ালে বিকট এক ছায়া তৈরি হয়েছে মাতৃমূর্তির। প্রদীপের কম্পিত শিখায় সেটিও দোদুল্যমান। পূজা চলছে পুরো দমে। গ্রামে এখনো ইলেকট্রিসিটি পৌঁছায়নি। মানুষের মনেও অন্ধকারের হাতছানি। দেবীর ওপর অগাধ বিশ্বাস তাদের। তাদের ধারণা দেবী তাদের রক্ষা করেন সব বিপদে আপদে। পূজা শেষে ভক্তগণ বিদায় নিল। মন্দিরের অনতি দূর থেকে জঙ্গলের শুরু। সেরকম কোনো বড়সড় হিংস্র পশু না থাকলেও বিষধর সাপ, কিছু শেয়ালের আনাগোনা আছে সেখানে। গ্রামবাসী এই দিকটা এড়িয়েই চলে। আর এই বিশেষ কারণেই মন্দিরটি হয়তো এখানে স্থাপন করা হয়েছে, যাতে গ্রাম যে কোনো প্রকার উপদ্রব থেকে রক্ষা পায়। সন্ধ্যের অন্ধকার আরো গাঢ় হচ্ছে। মায়ের মূর্তির সামনে রাখা প্রদীপটায় আরো বেশি করে তেল ঢেলে দিল পুরোহিত মশাই, যাতে যতক্ষণ সম্ভব সেটি জ্বলমান থাকে। মন্দিরের দরজা বন্ধ করে সহায়কের সাথে মন্দিরের চাতাল থেকে নেমে কিছুটা এগোতেই একটা ঝাপটাঝাপটির আওয়াজ কানে এলো। পুরোহিত মশাই তার হাতের লণ্ঠনটা উঁচু করে ধরে এদিক সেদিকে একটু দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হলো না। সাপে শিকার ধরেছে ভেবে বিদায় নিল তারা। কিন্তু অগোচরে ঝাপটাঝাপটি চলতে থাকলো। ক্ষণিকের ঝাপটাঝাপটি, তারপর সব শান্ত। চারিদিকে ঝিঝি পোকা সহ আরো কিছু কীটের আওয়াজ ছাড়া আর কিছুই কানে আসে না। মাথার উপর উজ্জ্বল চাঁদ পৃথিবীর বুকে আলো ঢেলে মিটিমিটি করে হাসছে যেন। এদিকে গ্রামবাসী সব যে যার ঘরে, একমাত্র গহন ছাড়া। গহন আজও মন্দিরে গিয়েছিল সন্ধ্যা আরতি দেখতে, কিন্তু এখনো ঘরে ফেরেনি সে। কোথাও নিশ্চয়ই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে হয়তো। সদ্য যুবক,
এই বয়সে অনেক কিছুই হয়। মাঝে মাঝে এরকম দেরি করার অভ্যেস তার আছে, তাই তার মা এখনো বিচলিত নয়। খাওয়ার সময় ঠিক এসে যায়। এই বয়সে তাকে আর বকাবকি করা চলে না, এটা তার মা বোঝে। ওই এক ছেলে ছাড়া তার আছেই বাকি। রাত গভীর হলো। জঙ্গলে মাঝে মাঝে পেঁচা ডেকে উঠছে। কিছু পাখালি ছটফট করে চলেছে অনবরত, যেন তারা ভয় পেয়েছে কিছুতে। ঝোপের মধ্যে কিসের যেন আওয়াজ, কান পাতলে থেমে থেমে শোনা যায়। খাওয়ার সময়েও যখন গহন বাড়ি এলো না, মা তার উদ্বিগ্ন হয়ে উঠল। বেরিয়ে পড়ল তার খোঁজ নিতে। কিন্তু সবার কাছে একই কথা শুনে ভয় ঢুকলো তার মনে। তার বন্ধুরা কেউ তাকে দেখেনি মন্দির থেকে বেরোনোর পর। তাহলে কোথায় গেল গহন? সারা রাত খাবার আগলে লণ্ঠন জ্বালিয়ে বসে রইল ছেলের আশায়। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। হাঁস, মুরগি আর মোরগগুলো ইতিমধ্যে হাঁক ছেড়েছে। গরু ছাগলের আওয়াজও মিশেছে তাদের সাথে। গ্রামের মানুষগুলো আস্তে আস্তে জাগতে শুরু করেছে। শুধু গহনের মায়ের দু চোখের পাতা এখনো এক হয়নি। দিনের আলো ফুটতেই গহনের খোঁজ শুরু হলো গ্রামে। কিছু গ্রাম্য মহিলা গহনের মাকে সান্ত্বনা দিয়ে চলেছে। গহনের বন্ধুরা এদিক সেদিক খোঁজ করে নিরাশ হতে শুরু করেছে। বেলা বাড়লে পুরুতমশাই মন্দির খুলতে আসলো। কাল রাতের আওয়াজটার কথা মনে পড়লে দুপা এগিয়ে গেলেন জঙ্গলের দিকে, যদি কিছু চোখে পড়ে। সাথে সহায়কটি দুঃসাহসী বটে। তার ধারণা তাকে কালিমা আলাদা কোনো শক্তি ও সাহস দিয়ে জন্ম দিয়েছেন। সেই আত্মবিশ্বাসে হনহন করে এগিয়ে গেল জঙ্গলের মধ্যে। জঙ্গলটা খুব গভীর নয় এই দিকটায়। পুরুতমশাই মানা করা সত্ত্বেও সে যখন এগিয়ে গেল, পুরুতমশাই বাধ্য হয়ে নজর রাখল তার উপর। খানিকক্ষণ কোনো আওয়াজ নেই। পুরুতমশাইয়ের বুকে ঢিপঢিপানি শুরু হয়েছে। এমন সময় সহায়কের গলা শোনা গেল। ঠাকুর মশাই, এই শিগগিরই আসেন, কি কাণ্ড দেখেন। তার ভীত গলা শুনে পুরুতমশাই এগিয়ে গেল তার দিকে, মায়ের নাম জপতে জপতে। গিয়ে যা দেখল তাতে তার হৃৎপিণ্ড কয়েক মুহূর্ত থেমে যাওয়ার জোগাড়। সামনে পড়ে আছে এক মানুষের মৃতদেহ। ধর থেকে মাথাটাকেও আলাদা করতে চেয়েছে, কিন্তু পুরোটা আলাদা করতে পারেনি। বুক আর পেট খুলে কেউ ভিতরের সমস্ত জিনিস গোগ্রাসে খেয়েছে বা নিয়ে খেলেছে। আশেপাশে কিছু কিছু শরীর থেকে খুলে যাওয়া মাংসপিণ্ড ছড়ানো। মাথাটাও কিছুটা অবশিষ্ট। মাছি, পিঁপড়ে আর পোকামাকড় ভর করেছে লণ্ডভণ্ড শরীরটার ওপর। এই দৃশ্য দেখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা গেল না সেখানে। ভক্তদের আগমন ইতিমধ্যে শুরু হয়েছে। তাদের চোখে মুখেও কৌতূহল। মহিলাদের সাহস নেই এগিয়ে গিয়ে দেখার, কিন্তু কিছু একটা যে ভয়ঙ্কর খারাপ হয়েছে সেটা তারা বেশ বুঝতে পারছে। এদিকে গহনের গ্রামের লোকও এসেছে কয়েকজন মন্দিরে। তাদের মধ্যে কানাঘুষা গহনের হঠাৎ নিরুদ্দেশ নিয়ে। সহায়কটি আগমনকারীদের জানালো তারা কি দেখে ফিরছে ওই জঙ্গল থেকে। ভয়ে তার গলাও শুকিয়ে গিয়েছে। ঢোক গিলে গিলে বলতে হলো তাকে। ভাগ্যক্রমে গহনের দুই বন্ধু সেখানে উপস্থিত থাকায় একজন জানালো তাদের গ্রামের
গহনকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরুত মশাই তাদেরকে ওই দেহটি একবার দেখে আসার অনুরোধ করলেন। গহনের মা ছেলে হারানোর শোকে দিশেহারা হয়ে পড়লেন। এত ভয়ানক মৃত্যু যা কল্পনাই করা যায় না। গ্রামে শোকের ছায়ার সাথে নামল ভয়। অনেকের ধারণা এটা ওই পাগলিটার কাজ। যবে থেকে সে এসেছে কেমন সব ঘটছে যেন। ওর চাউনিও বেশ অদ্ভুত। প্রতিদিনই পালিত পশুগুলোর গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যেত। কারো কারো যে তখনই সন্দেহ হয়নি তা নয়, তবে কোনো প্রমাণ না থাকায় কেউ কিছু বলতে পারে না তাকে। বাড়ি বাড়ি ঘুরে খাবার জোগাড় করে পাগলিটা, আর ওর ঘরের মধ্যে তাকঝাক করবার চেষ্টা করে। কি যে দেখতে চায় তা কেউ বোঝে না। আজ অবধি কেউ তার কোনো খবর জানে না। সে কে, কোথা থেকে এসেছে, কোনো বৃত্তান্তই জানা নেই কারোর। গহন ও তার বন্ধুরা মাঝে মাঝে তাকে নিয়ে মশকরা করতো বটে, তবে কোনো খারাপ উদ্দেশ্য বোধহয় ছিল না। পাগলিটা সারাক্ষণ কি যেন বিড়বিড় করতে থাকে। সেদিকে অবশ্য কেউ নজর দেয় না। গহনের দেহ সৎকার হলো নিয়ম রীতি মেনে। গ্রামবাসীদের মধ্যে কেমন একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। দেবীমা থাকতেও এমন ঘটনা ঘটল কেমন করে? কে করলো? কার কাজ? হাজার প্রশ্ন ঘিরে ধরেছে গ্রামবাসীকে। কিছুদিন আগে গ্রামে ঘটেছিল আরেকটি অদ্ভুত ঘটনা। হয়তো গ্রামবাসী ব্যাপারটা ভুলেই গিয়েছে। তখন জগদীশকে গ্রামের লোক আর সহ্য করতে পারত না। তার জীবনযাপন, তার ব্যবহার সবকিছুই যেন সহ্যের বাইরে চলে গিয়েছিল। রোজ দেশি মদ খেয়ে মাতলামি, গালিগালাজ, ঘরে বউকে মারধর করা, এ যেন অতিষ্ঠ করে তুলেছিল সমস্ত গ্রামবাসীকে। গ্রামের মোড়ল সহ বাকিরাও প্রথম প্রথম অনেক বুঝিয়েছিল তাকে, কিন্তু কোনো কাজ হয়নি। দুই একদিন যদিও বা চুপচাপ থাকে, তৃতীয় দিন আবার জেগে সেই। ঘরের বউটা মার খায় পড়ে পড়ে, মুখে রাগ কাটে না। মাঝে মাঝে আত্মহত্যারও চেষ্টা করেছে, কিন্তু পেটের ছেলেটার জন্য আর এগোতে পারেনি। নিজের দুর্ভাগ্যে ঘরের কোণে বসে চোখের জল ফেলা ছাড়া আর কোনো কিছু করার ছিল না তার। মার খেয়ে খেয়ে গায়ে কালশিটে পড়েছে। রোজই প্রায় নতুন নতুন দাগ তার শরীরে ফুটে ওঠে। নির্যাতন বাড়তে থাকে দিনে দিনে। গ্রামবাসীর পক্ষে জগদীশকে মেনে নেওয়া আর সম্ভব হয় না। তাকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়। জগদীশের যেন কানেই ঢোকে না সে কথা। সে নিজের খেয়ালে পড়ে থাকে এখানে সেখানে। আগে সে এতটা খারাপ ছিল না। ধান ক্ষেতগুলো ধারের দেনা শোধ করবার জন্য বিক্রি করতে করতে যখন হাত খালি হয়ে গেল, তখন থেকেই তাকে মদের নেশায় পেয়েছে। দিনে দিনে যেন তার পাগলামি বেড়েই চলেছে। এমনই একদিন মাঝরাতে হঠাৎ সুর করে কান্নার আওয়াজ ভেসে আসলো। সেই শুনে ঘরে ঘরে প্রদীপ জ্বলে উঠল। কয়েকজন ইতিমধ্যে বাইরেও বেরিয়ে পড়েছে। সবাই আওয়াজটা শুনে এগোতে শুরু করলো। আওয়াজটা যে জগদীশের ঘরের দিক থেকে আসছে সেটা বুঝতে বেশি সময় লাগলো না কারোর। দল বেঁধে হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে গেল তারা জগদীশের কুড়ের দিকে। সেখানে যে দৃশ্য তারা দেখল তার জন্য যেন তারা একেবারেই প্রস্তুত ছিল না। জগদীশের নিথর দেহ পড়ে আছে ঘরের মেঝেতে।
গায়ে হাজার জখম, চোখ দুটো ভিতরে ঢুকে গেছে। কেউ যেন সজোরে ঢুকিয়ে দিয়েছে অক্ষিগোলক দুটিকে। মুখ হা করে পড়ে আছে মাতালটা। পাশে বউটি এক হাত ঘোমটার মধ্যে দিয়ে এক নাগাড়ে কেঁদেই চলেছে। জগদীশের সৎকার হলে পরে তার বউকে আর কোথাও পাওয়া গেল না। কোথায় যেন হারিয়ে গেছে মেয়েটা। অত্যাচার তো কম সহ্য করেনি, তার উপর স্বামীর এহেন ভয়ানক মৃত্যু। জগদীশের মৃত্যু কিন্তু এক প্রকার রহস্য হয়েই রয়ে গেল। যেহেতু জগদীশ ভালো মানুষ ছিল না, তাই গ্রামবাসীরা তার মৃত্যু নিয়ে বিশেষ মাথা ঘামালো না। মনে মনে হয়তো ভাবল, ল্যাটা চুকেছে। কিন্তু গহনের এই নৃশংস মৃত্যু সমস্ত গ্রামবাসীকে ভাবিয়ে তুলেছে। এবার মন্দিরে নিয়ম মতো পুজো চলছে আজও, ভক্তবৃন্দের ভিড়। তবে সবার মনে একটা চাপা ভয়। গহনের ওই মৃত্যু সবাইকে তটস্থ করে দিয়েছে। একটা জলজ্যান্ত স্বাস্থ্যবান ছেলের এহেন কঠিন মৃত্যু নারী, পুরুষ, বাচ্চা, বুড়ো সবাইকে যেন সাবধান করে দিয়েছে এক অমোঘ বাণী। সবাই মৃত্যু ভয়ে ভীত, কম্পিত। দিন কুড়ি সব স্বাভাবিকভাবেই কাটল। তবে মাঝে মাঝে ওই জঙ্গল থেকে ঝাপটাঝাপটির আওয়াজ কারোর না কারোর কানে আসেই। কিন্তু কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী এদিকে মন্দিরে আসা বন্ধ করার সাহস পাচ্ছে না। মনে ভয় থাকলেও মায়ের দর্শনে তারা রোজই আসে। শীত নামছে ধীরে ধীরে। গবাদি পশুদের তাড়াতাড়ি খামারে ঢোকায়। মন্দিরের পুজোরও সময় বদলেছে, কিন্তু জঙ্গল সেই একইভাবে বিরাজমান। না জানি কত রহস্য লুকিয়ে আছে ওই জঙ্গলে। কিছুদিন হলো গহনের বন্ধু সুভাষ মাঝে মাঝে এক ফিসফিসানির আওয়াজ শোনে। খসখসে সে স্বর। কেউ যেন তাকে কিছু বলতে চায়। সেদিন রাতে আওয়াজটা ওকে ঘুমোতে দিল না। সুভাষ, কিরে, হাই হাই বলছি, হাই 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 হাই। নাম ধরে ডেকেই চলেছে। সুভাষ শুনেছে সে ডাক, আর সম্মোহিতের মতো বেরিয়ে পড়েছিল দরজা খুলে অতি সন্তর্পণে। সুভাষ, হাই বলছি, হাই হাই। পরের দিন তার খোঁজ পড়ে গ্রাম জুড়ে। এবার আর জঙ্গলে নয়, তার ক্ষত বিক্ষত দেহটা পাওয়া যায় গ্রামের পূব কোণে এক পরিত্যক্ত এলাকায়। সেই একইভাবে মৃত্যু যেমনটা গহনের হয়েছিল। পাগলিটা দূরে দাঁড়িয়ে গলা ফাটিয়ে হেসে উঠল বার দুয়েক। গ্রামবাসীর আক্রোশের কারণ হলো সে। মার খাওয়ার পরেও যেন তার হাসি থামতে চায় না। অকস্মাৎ চুপ হয়ে কি যেন বিড়বিড় করতে থাকে সে। মরবে মরবে, সবাই মরবে, কাউকে ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। পাগলির প্রলাপে কান দেওয়ার ইচ্ছে আর পরিস্থিতি কোনোটাই নেই এখন আর গ্রামবাসীর। সুভাষের দেহ সৎকার করার ব্যবস্থা করল তারা। সারা গ্রাম জুড়ে ঘোর কালো অন্ধকার নেমেছে। বিষাক্ত এক অন্ধকার, যেন এই অন্ধকার সবাইকে গিলে খাবে ধীরে ধীরে। কাউকে ছাড়বে না সে। এই অন্ধকার অভিশপ্ত। পাগলিটা এবার জোর গলায় বলে উঠল, মরবে মরবে, সবাই মরবে, কাউকে ছাড়বে না, ও কাউকে ছাড়বে না।
গত কয়েক মাসে বেশ কিছু মৃত্যু ও দুর্ঘটনা ঘটেছে গ্রামগুলোর উপর। এর কারণ কারোর জানা নেই আজও। ভয়ে ভয়ে দিন কাটে মানুষের। মন্দিরে দিনরাত ঘণ্টাধ্বনিতে আরতি জানায় গ্রামবাসী। এ কোন অভিশাপ লাগলো গ্রামে? মুক্তির পথ কি? এক এক করে আপনজনের মৃত্যু আর যে সহ্য করা যায় না। কবে কাটবে এই অভিশাপের কালো মেঘ? গ্রামের 5 মোড়ল সমেত জটলা বসেছে। মীমাংসা দরকার। মা রুষ্ট হয়েছেন, তাই বোধ হয় এভাবে বলি যাচ্ছে একের পর এক। তাহলে কি মা রক্ত চান? মানুষের রক্ত? কিন্তু তা কি করে সম্ভব? তাহলে এখন উপায়? মাথার ওপর এক ফালি চাঁদ, তার আলো এসে পড়েছে ধরার বুকে। হালকা আলোয় কারোর মুখ স্পষ্ট নয়, কিন্তু এভাবেই চলছে জটলার আলোচনা। হঠাৎই চিৎকার করে ওঠে নগেন। সেদিক লক্ষ্য করে তাকাতেই দেখা গেল অন্ধকারে এক কালো ছায়া নগেনকে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে ওই দূরে ঝোপের আড়ালে। কয়েক মুহূর্ত ঝাপটা ঝাপটি, তারপর সব শান্ত। ঝোপের দিক থেকে একটা ভারী কিছু উড়ে এলো দূরে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের দিকে। ধপ করে সেটা পড়তেই দেখা গেল খুবলে খাওয়া নগেনের মৃতদেহ। বাক রুদ্ধ প্রতিটি জীবন্ত প্রাণীর, শুধু ধুক ধুক কয়েকটি হৃৎপিণ্ডের আওয়াজ শোনা যাচ্ছে। হিসাব করে দেখা গেল গহনের সব বন্ধুরাই আজ মৃত, একমাত্র লোকেশ ছাড়া। সে বুঝেছে এবার হয়তো তার পালা। কিন্তু কেন? কোন অপরাধে? কে ছিল সেই অন্ধকার ছায়াটা? কে এত নৃশংস হতে পারে? উদ্দেশ্যই বা কি? হঠাৎ তড়িৎ গতিতে লোকেশের মনে পড়ল এক পুরনো কথা, যা সে, গহন, নগেন ছাড়া বাকি যারা মরেছে তারাই কেবল জানে। এ কথা তো সে কেন, তারা সবাই বোধহয় ভুলেই গিয়েছিল। গ্রাম জুড়ে শোক নেমেছে। কেউ কোনো কারণ খুঁজে পায় না। শুধু আলোচনা, মায়ের কাছে মানত আর ভয়ে ভয়ে দিন কাটানো ছাড়া আর কিছুতেই যেন কারোর কোনো মন নেই। লোকেশের দিন কাটে না, বলা যায় লোকেশ দিন গনি। এবার তার পালা। 5 গ্রাম জুড়ে তাদের বন্ধু দলের সকলেই আজ শেষ। সেও নিস্তার যে পাবে না তা সে ভালো করেই বুঝে গেছে। ঘর থেকে বেরোয় না আজকাল বেশি, বিশেষ করে সাঁঝের পর। মন্দিরেও যায় না আর। তার এই পরিবর্তন তার বাপ মায়ের চোখে পড়ে। জানতে চাইলে ঝাঁঝিয়ে ওঠে লোকেশ। মাঝে মাঝে নিজের চুল টেনে ধরে আক্রোশে। চেঁচিয়ে ওঠে নিজের মনেই। খাওয়া দাওয়া বন্ধ হয়েছে তার। আপন মনে কি সব বলে চলে, ঠিক পাগলিটার মতোই। লোকেশ এবার হুঙ্কার করে বেরিয়ে আসে ঘর থেকে। অদ্ভুত আচরণ তার। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে। অনতি দূরে পাগলিটাও এসে দাঁড়িয়েছে একটা ন্যাড়া গাছে ঠেস দিয়ে। হাতে একটা কাঠের টুকরো নিয়ে আপন মনে খেলছে সে। লোকেশ চিৎকার করতে থাকে। সবাই ওকে শান্ত করার চেষ্টা করলে মোড়ল জানায় তাকে হয়তো ভূতে ধরেছে অথবা কোনো কঠিন রোগে, যেটা কিনা মানসিক। লোকেশ বলে ওঠে, আমাকেও ছাড়বে না, বাকিদের মেরেছে, এবার আমার পালা। সবার মুখ হতবম্ব। অবাক হয়ে তাকিয়ে আছে সব তার মুখের দিকে। দূরে খালি পাগলিটা একা একা হাসছে। আধার নেমেছে কিছুক্ষণ হলো।
দূরের মন্দিরের ঘণ্টা শোনা যাচ্ছে, মাঝে মাঝে শঙ্খধ্বনি। লোকেশ সবার মাঝে চুপচাপ বসে এখন, মাথা নিচু করে। মুখ থেকে লালা ঝরছে তার, চোখ দুটো বন্ধ। খানিকক্ষণ সব নিস্তব্ধ। লোকেশ স্বাভাবিক গলায় তাদের নিকৃষ্ট অপরাধ স্বীকার করল। জগদীশের বউ ছিল অল্প বয়সী, তার উপর সুশ্রী। জগদীশ এক মাতাল, মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকত, আর বউটাকেও মারত নেশার ঘরে। তবে নেশা যখন কাটত তখন সে আফসোসও করত মারার জন্য, কিন্তু ওই মদ এমনভাবে তাকে পেয়ে বসেছিল যে সে ওটা ছেড়ে থাকতেই পারত না। জগদীশের এই দুঃসময়ের সুযোগ নেয় গহন, নগেন, সুভাষ, লোকেশ ছাড়া আরো কয়েকজন। তাদের নজর পড়ে বউটির উপর। বেশ কয়েকবার তারা। বউটি এই কুৎসা কাউকে বলতে পারেনি, পাছে তাকেই লোকে খারাপ বলে। মাতাল বরের কাছে যা সে পায় না তা বোধ হয় এদের থেকে নেওয়ার চেষ্টা করেছে, এই অভিযোগের ভয়ও ছিল তার। আর তার এই মৌনতার খুব সুযোগ নিয়েছে ওই গুটি কয়েক ছেলে। সেদিন রাতেও তারা জগদীশের ঘরে ছিল। জগদীশ যে হঠাৎ করে এসে পড়বে তা আগে থেকে বোঝেনি ওরা। যখন জগদীশ সব বুঝে গেল তখন তাকে মেরে ফেলা ছাড়া আর কোনো রাস্তা লোকেশ গহনরা খুঁজে পায়নি। মালটাকে শেষ করে ফেলতে হবে। অন্ধকারে ধারালো অস্ত্রগুলো চিকচিক করে উঠল, আর তারপর দুটো নিষ্পলক চোখ অসহায় হয়ে গোটা দৃশ্যটি দেখল। শত চেষ্টা সত্ত্বেও সে কিছু করতে পারল না। এ পর্যন্ত বলে লোকেশ থামল। সবাই থতমত খেয়ে গেছে। লোকেশের বাবা মা তো ভেবেই পায় না কি বলবে। ছেলে একে ধর্ষক, তারপর খুনি। সবাই যখন এক প্রকার স্তব্ধ, হঠাৎ করে একটা ছায়া এসে এক লহমায় তুলে নিয়ে গেল লোকেশকে। শুধু লোকেশের আর্তনাদ শোনা গেল কয়েক মুহূর্ত। দৌড়ে পাগলিটা খিলখিল করে হেসে উঠল জোরে। আকাশের চাঁদ ঢেকে গেছে কালো মেঘে। দু এক ফোঁটা বৃষ্টি পড়ল যেন। এই শীতে বৃষ্টি! কেউ একজন বলে উঠল, জগদীশের প্রতিশোধ তবে পূর্ণ হলো। বৃষ্টির ফোঁটা বাড়তে শুরু করেছে। যে যার ঘরের দিকে দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে শুনতে পেল সেই রক্ত জল করা হাসি। যারা সন্তান হারালো তাদের শোক কাটতে সময় লাগবে হয়তো। বাকিরা এখনো যেন স্বাভাবিক হতে পারেনি। সবাই দরজায় খিল দিয়েছে। শুধু পাগলিটা একা একা বৃষ্টিতে ভিজতে লাগলো, দুহাত ছড়িয়ে। বৃষ্টির জল গায়ে মেখে আজ তার শুদ্ধ হওয়ার দিন, আজ তার মুক্ত হওয়ার দিন। শুরু হচ্ছে আমাদের পরবর্তী গল্প, অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী অবলম্বনে কালো দরজা। শুনুন, সব দরজা খোলা উচিত নয়।
বিশেষ করে কালো রঙের কোনো দরজা। মানে মানে ধরুন ধরুন আপনি রোজকারের মতো আজও নিজের অতি পরিচিত রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ খেয়াল করলেন একটা বাড়ির গায়ে বা অন্ধকার গলির মুখে একটা কালো রঙের দরজা, অথচ আপনার মনে পড়ে না আগে এই দরজা কখনো দেখেছেন কিনা। আপনি আশ্চর্য হন যে এতদিন এই পথ দিয়ে যাচ্ছেন তবু খেয়াল কেন করেননি। এরকম ঘটেছে কখনো আপনার সাথে? ঘটেছে? শুনুন, মন দিয়ে শুনুন, সেই দরজা কখনোই খোলার চেষ্টা করবেন না। না, কারণ কারণ এগুলো সাধারণ দরজা নয়। আপনি কি জানেন এই পৃথিবীর বুক থেকে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ নিখোঁজ হয়ে যায়, এদের আর খুঁজে পাওয়া যায় না, কোনো দিনও পাওয়া যায় না। এদের বেশিরভাগই কোথায় যায় জানেন? ওই কালো দরজার ওপারে। খাপছাড়া প্রলাপগুলি আমার সামনে যে ব্যক্তি বলছেন সে হলো সুবীর বাবু। কোনো একটা সরকারি দপ্তরের কেরানি ছিলেন। আমার লেখা একটা মেটাফিজিক্সের বই পড়ে ওনার ধারণা হয়েছে আমি ওনার এই অদ্ভুত গল্প শুনতে নাকি ইচ্ছুক হব। আমি মানে অভিনব ব্যানার্জি, ভারতীয় মিথোলজি আর মেটাফিজিক্সের ওপর ডাবল ডক্টরেট। আমার একদমই ভালো লাগছে না তার প্রলাপ শুনতে, আবার ভদ্রতা করে তাকে তাড়িয়েও দিতে পারছি না। অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমার জন্য। ভদ্রলোক আমার দিকে না তাকিয়ে মেঝের ওপর দৃষ্টি রেখেই বলে যাচ্ছেন, আর মাঝে মাঝেই উনি ওনার নিজের বাম পায়ের গোড়ালির উপর চুলকাচ্ছেন, আর প্রতিবারই সেটা দেখে আমার অস্বস্তি হচ্ছে। লোকটি আবার বলা শুরু করলো, কয়েক বছর আগের কথা, অফিস থেকে সেদিন আমি ফিরছিলাম, বেশ সন্ধে নেমে গেছে, বাড়ির কাছের রাস্তায় এসে গিয়েছি প্রায়। হঠাৎ ডান দিকে চোখ পড়লো, দেখলাম একটা গলি। হ্যাঁ, একটা অন্ধকার গলি। আগে কখনো চোখে পড়েছে বলে মনে পড়লো না। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেদিকে। বেশি দূরে হতে হলো না, একটা দরজা দেখতে পেলাম, কালো রঙের পুরনো ধরনের দরজা। তার ভেতর থেকে ফিসফিসানির আওয়াজ আসছে যেন। জানেন, মনে হলো তার ভেতরে কেউ যেন আমার নাম ধরে ডাকলো। দরজায় একটা গোল ধরনের হাতল লাগানো ছিল। আমি সেটা ধরে দরজাটা খুলে ফেললাম, কিন্তু কিছু দেখতে পেলাম না অন্ধকারে। তবে তবে একটা অস্বস্তি হতে লাগলো, ভীষণ ঠান্ডা লাগছিল। অথচ সেটা তো সেপ্টেম্বর মাস ছিল, তা সত্ত্বেও ঠান্ডা কেন লাগছিল বলতে পারেন? এতক্ষণ তো ঠান্ডা লাগেনি। আমার তখন মনে হলো যে দরজার ভেতরেই যেন এমন হিমেল ঠান্ডা পরিবেশ, বাইরে এমনটা ছিল না। তখনই বুঝলাম আমি এখানে একা নই, চারিদিকে অন্ধকারে লুকিয়ে আছে অনেকে। হ্যাঁ, অনেকে লুকিয়ে আছে অন্ধকারে, ফিস ফিস করে তারা কথা বলছে। বোধহয় তাদের প্রসঙ্গটা আমি, মানে আমাকে নিয়েই তারা কথা বলছে। তখনই পায়ের পাতা ছুঁয়ে কি একটা চলে গেল। আমি চমকে উঠে পিছিয়ে এলাম, কিন্তু পায়ের পিছনেও কিছু একটা স্পর্শ পেলাম। আমি অনুভব করলাম আমার চারপাশে কিলবিল করছে মেঝেতে অনেকগুলো হালকা ও ভারী কিছু, কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম এইগুলো এই জগতের নয়,
এই জগতের হতেই পারে না। এগুলোর জন্ম কোনো অন্ধকার ভয়াবহ জগতে। আমার মন বলতে লাগলো, পালাও পালাও। আমি আমি প্রচন্ড আতঙ্ক নিয়ে পিছন ঘুরলাম। দেখতে পেলাম দরজাটা এখনো খোলা, কিন্তু কিন্তু এত দূরে কেন দরজাটা? আমি হলপ করে বলতে পারি যে আমি বড় জোর 4-5 পা হেঁটেছি ওই দরজা দিয়ে প্রবেশ করার পর থেকে। তাহলে তাহলে আমি এত দূরে কখন এলাম? মাথায় তখন সম্ভাবনাটা এলো, আর সেটা ভেবেই আমার মেরুদণ্ড বেয়ে তীব্র আতঙ্কের ঢেউ খেলে গেল। দরজাটা ক্রমশ আমার থেকে এই দূরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রতি মুহূর্তে ওই তো সেটা আরো ছোট হচ্ছে, দূর থেকে আরো 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 দূরে চলে যাচ্ছে। আমার বাইরে বেরোনোর একমাত্র পথ প্রতি মুহূর্তে আমার থেকে দূরে চলে যাচ্ছে। আমার মনের ভেতরে কেউ যেন বলে দিচ্ছে যে একবার যদি ওই দরজা বন্ধ হয়ে যায় তবে বাইরের পৃথিবী আমার জন্য চিরতরে হারিয়ে যাবে। আমি 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 হারিয়ে যাব এই অন্ধকার পৃথিবীতে। দরজার এই পাশে আমি ছুটলাম, প্রাণপণে ছুটলাম বন্ধ হতে থাকা দরজার দিকে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার পিছনে অন্ধকারের জীবগুলি তীব্র আস্ফালনের হুঙ্কার করছে, যেন তারা আমায় যেন যেতে দেবে না। তারা মাটিতে ঘষতে কিলবিল করে এগিয়ে আসছে আমার দিকে। অন্ধকারে আমায় গিলে খেতে চাইছে চারপাশ থেকে। আমি দৌড়ানো থামালাম না, পিছনে ফিরলাম না একবারও, কারণ আমি জানি আমি পিছনে একবার ফিরলে আমি এমন কোনো ভয়ানক দৃশ্য দেখব যার ফলে আমার মনের সমস্ত জোর আমি হারিয়ে ফেলবো, আর এরা আমায় ধরে ফেলবে। আমি প্রায় দরজার কাছে পৌঁছে গিয়েছি। ব্যাস আরেকটু ওই তো আলো দেখতে পাচ্ছি সামনেই। রুদ্ধশ্বাসে দৌড় দিলাম, প্রায় বেরিয়ে এসেছি। কিন্তু তখনই তারপর কি হলো? বলতেই হবে, আমিও এতক্ষণ এই গল্পে ঢুকে গিয়েছি। আমি দেখতে পাচ্ছি লোকটা দর করে ঘামছে গল্প বলতে বলতে। মাঝে মাঝে ভয়ে শিউরে উঠছে ভদ্রলোক। তখনই আমার পায়ের পাটা কেউ ধরে ফেললো। প্রায় বেরিয়ে পড়েছিলাম, তখনই ধরে ফেললো আমার পা। আমি প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করলাম, পারলাম না। একটা কালো সর্পিল অমানবিক হাত আমার পা ধরে রেখেছে, তার লম্বা কঙ্কাল সারা আঙুল দিয়ে। গায়ের এবং মনের সমস্ত জোর এক করে পা টেনে বার করলাম দরজার বাইরে। তবুও সেই হাতটা আমার পা ছাড়লো না। সেই অন্ধকার অশুভ জিনিসগুলো আমায় টেনে নিয়ে যেতে বদ্ধপরিকর। সে আমায় তাদের অংশ বানাতে চায়। আমি গায়ের সমস্ত জোর লাগিয়ে কালো দরজাটা বন্ধ করে দিলাম। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখলাম আমি রাস্তার একধারে পড়ে আছি। উঠে বসলাম, কিন্তু সেই অন্ধকার গলি আর ওই কালো দরজা কোথাও দেখতে পেলাম না। সুবীরবাবু চুপ করলেন। আমি তার সমস্যা এতক্ষণে ধরতে পেরেছি। উনি যত সময় কথা বলছিলেন ততক্ষণে আমি মোবাইলে গুগল করছিলাম এই নিয়েই। আমি ওনাকে বললাম, তারপর? স্যার, আপনি কি আমার কথা বিশ্বাস করলেন? হ্যাঁ, করলাম। জানেন তো, আমি মাঝে মাঝেই ওই কালো দরজাটা দেখতে পাই। হ্যাঁ, এখনো দেখতে পাই। পথে কাটে দেখতে পেতাম আগে হঠাৎ। কিন্তু কয়েকদিন আগেই। কি কয়দিন আগে? কি স্যার, কালো দরজাটা আমার বাড়ির ভেতর দেখতে পেলাম।
আমার নিজের ঘরের দেয়ালে। অথচ আমি জানি যে ওখানে কোনো দরজা নেই, কোনোদিনও ছিল না। স্যার স্যার, ওই ওরা মানে ওই কালো দরজার ওপারে, ওরা আমায় ছাড়বে না স্যার, আমায় ছাড়বে না, আমায় ছাড়বে না, আপনি আমায় বাঁচান। আমি বুঝতে পারছি ওরা ধীরে ধীরে আমার কাছেই চলে আসছে। একদিন আমায় ঠিক নিয়ে যাবে ওই দরজার ওই দিকে, ওই অন্ধকার জগতে, ওদের ওই অন্ধকার জগতে আমায় ঠিক নিয়ে যাবে। আমার কষ্ট হলো লোকটির জন্য। সঠিক চিকিৎসার দরকার ওনার। আমি খুব শান্তভাবে তাকে বললাম, সুবীর বাবু, আপনি তো যতদূর শুনলাম শিক্ষিত মানুষ। আপনি কি বুঝতে পারছেন যে আপনার সাথে সেদিন যা ঘটেছে সেটা সত্যি নয়? আপনি ভেবেছেন সত্যি, আমি সেটা বিশ্বাসও করি, কিন্তু সম্ভবত আপনি সেদিন অফিস থেকে ফেরার পথে জ্ঞান হারান, স্ট্রেস হতে পারে। তারপর বাকি দৃশ্য হয়তো আপনার ইমাজিনেশন। ভদ্রলোক আমার কথার উত্তর না দিয়ে মেঝের দিকে তাকিয়ে চুপ করে থাকলেন। আমি আবার বললাম, সেদিনের ঘটনা আপনার মনে হয়তো গভীর দাগ কেটে গিয়েছে, যার ফলে আপনার মনে তীব্র এন্টামাফোবিয়া দেখা দিয়েছে। দেখুন গুগল করে, এটা হলো দরজার প্রতি আতঙ্ক। এটা হলো এক ধরনের সাইক্রেটিক সিনড্রোম। আপনার একজন ভালো সাইক্রেটিস্টের প্রয়োজন। আপনাকে আমি অনেক ভালো ডাক্তারের নাম দিতে পারি, আমার বন্ধু হয় সে। সুবীরবাবু আবার নিজের পা চুলকাচ্ছেন, সাথে সাথে আমারও অস্বস্তি হচ্ছে। উনি নিরুৎসাহিত মুখে বললেন, আপনি বিশ্বাস করলেন না স্যার? আমি আপনার বিষয়ে অনেক শুনেছিলাম। শুনেছি আপনি অতি প্রাকৃত অশুভ জিনিস এসবের টের পান। তাই মনে অনেক আশা নিয়ে এসেছিলাম। সুবীরবাবু শুনুন শুনুন, এটা পুরোপুরি অন্য সমস্যা। আমার ধারণা আপনি সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠবেন খুব শিগগিরই। এই নিন আমার বন্ধু ডাক্তার রায়ের নাম্বার। আমার নাম করবেন। আমি অবশ্য আগে থেকেই ওনাকে বলে রাখবো। সুবীরবাবু অবহেলা ভরে আমার কাছ থেকে নাম আর ফোন নাম্বারটা নিল। নিয়েই উনি উঠে দাঁড়ালেন। কোনো কথা না বলে দরজার দিকে এগিয়ে গেলেন। আমার খুব হতাশ লাগলো। আমি বেশ বুঝতে পারছি উনি যাবেন না ডাক্তারের কাছে। তার মনের গভীরে ঢুকে গিয়েছে যে আতঙ্ক, সেটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। বেরিয়েই যাচ্ছিলেন ভদ্রলোক, হঠাৎ দাঁড়িয়ে গেলেন। আমার দিকে না তাকিয়েই বললেন, জানেন স্যার, সেদিন আমার পা ধরা হাতটা বেরিয়ে এসেছিল, আর আমি তার উপরেই দরজা বন্ধ করে দিয়েছিলাম। তাতে সেই হাতটা কেটে যায় কবজি থেকে। কিন্তু কিন্তু সেটা কোনোদিনও তার ধরা মুষ্টি ছাড়েনি। সে এখনো আমার পা একইভাবে আঁকড়ে ধরে আছে। এই যে দেখুন, এই দেখুন। সুবীরবাবু তার পায়ের প্যান্ট একটু তুললেন। দেখলাম 4টি সরু আঙুলের ছাপ স্পষ্ট। পুরনো দাগ না, পায়ের মাংস চেপে বসে গেছে এ দাগ। ঠিক যেন কোনো অদৃশ্য 4 আঙুলের হাত এই মুহূর্তেও চেপে ধরে আছে তার পা। বিস্ময়ের ধাক্কা কাটিয়ে উঠে কিছু করার আগেই লোকটি ঘর থেকে বেরিয়ে গেল। আমি দৌড়ে যতক্ষণে বেরিয়ে এলাম ততক্ষণে কেউ নেই বাইরে। আমি চিন্তিত হয়ে স্টাডিতে এসে বসলাম। যেটা দেখলাম সেটা কি চোখের ভুল? আমি অতিপ্রাকৃত বিষয়ে বিশ্বাস করি, কারণ আমার নিজের বেশ কিছু অভিজ্ঞতা আছে এ বিষয়ে। সেখান থেকে বলতে পারি যে আমাদের জানা বোঝার বাইরেও
অনেক কিছু ঘটে। আরও একটা ব্যাপার, আমি সত্যিই সুপার ন্যাচারালকে অনুভব করতে পারি, কিন্তু এক্ষেত্রে আচ্ছা আচ্ছা লোকটি যতবার তার পায়ে চুলকাচ্ছিল ততবারই আমার একটা অস্বস্তি হচ্ছিল বটে। তবে তবে কি তবে কি সত্যিই কোনো এক অশরীরীর হাত আজও তার পা চেপে ধরে আছে, নাকি নাকি পুরোটাই চোখের ভুল আমার? না, লোকটিকে খুঁজে বের করতেই হবে। তার ফোন নাম্বার আছে আমার কাছে। এরপর নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে তাকে খুঁজে পেতে 2 দিনের বেশি সময় লাগলো না। 2 দিন পর সুবীর বাবুর বাড়ির দরজায় এসে আমি বেল বাজালাম। বেশ কয়েকবার বেল বাজার পরেও কোনো শব্দ এলো না ভেতর থেকে। পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে জানালাম। তারাও কয়েকবার হাঁকডাক করে ফল না হওয়ায় দরজা ভাঙার সিদ্ধান্ত নিলেন তারা। দরজা ভেঙে বাড়িতে ঢোকা হলো। আমিও তাদের সাথেই ছিলাম। আমার মন অশুভ গাইছে। মন বলছে আমি দেরি করে ফেলেছি। ভেতরের বেডরুমও ভেতর থেকে বন্ধ পেয়ে সেটাকেও ভাঙা হলো। ঘরের অবস্থা দেখে সকলেই অবাক হলাম। সারা দেওয়াল জুড়ে মিসিং পার্সন রিপোর্টের কাট আউট, আর খাতা জুড়ে বিভিন্ন লোকের কালো দরজা দেখতে পাওয়ার গল্পের খবর। এগুলো নেটের থেকেই খুঁজে পেয়েছেন বোধহয়, কিন্তু আসল লোকটির তো কোনো দেখাই নেই। মানুষটা কি উবে গেল নাকি? তখনই একজন আমাদের দৃষ্টি আকর্ষণ করলো একদিকের দেয়ালে। দেয়ালে একটা দরজার আকারের কালো ছোপ, যেন জায়গাটা কোনোভাবে আগুনে জ্বলে গিয়েছে। মেঝের দিকে তাকিয়ে চমকে উঠলাম। 2 হাতের 10 আঙুলের নখের আঁচড়ের দাগ, ঠিক যেন কাউকে পা ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে জোর করে। আর সে নখ দিয়ে মেঝে আঁকড়ে ধরে বাধা দেওয়ার নিষ্ফল চেষ্টা করেছেন। আশ্চর্য হলো, নখের দাগ শেষ হয়েছে ওই দেয়ালের ছোপের গোড়ায় গিয়ে। যেন জোর করে দেওয়ালের ছোপের ভেতরেই তাকে কেউ টেনে ঢুকিয়ে নিয়ে গিয়েছে।